আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কিত দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নটা দেখে নিই কি প্রশ্নে বলা ছিল। এই যে এখানে একটি উদ্দীপক ছিল, উদ্দীপকের এইখানে কিছু তথ্য আছে, এখানে কিছু তথ্য আছে। এই তথ্য বলেছে মেজবাউদ্দিন 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের তথ্য এগুলি, আর 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের তথ্য এগুলি। এটাও 31শে ডিসেম্বর, এটা 31শে ডিসেম্বর, কিন্তু এটা 2017 সালের 31শে ডিসেম্বর। 2017 সালের 31শে ডিসেম্বরের কে বলা যায় 2018 সালের জানুয়ারি 1 তারিখের উদ্বৃত্ত বলা যায়। তার মানে কি, এটা হচ্ছে জানুয়ারি 2018 তারিখের তথ্য, এইগুলি বলা যেতে পারে। এইখানে এই যে সম্পদ সমূহ এইদিকে লেখা আছে, দায় সমূহ বিয়োগ করে এখানে একটা মূলধন বের হয়েছে না, এই মূলধনটা কিন্তু প্রারম্ভিক মূলধন, 2018 সালের প্রারম্ভিক মূলধন। আচ্ছা, তো 2018 সালের প্রারম্ভিক মূলধন দেয়া আছে। আর ক নম্বরে এখানে বলেছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মূলধন নির্ণয় করার জন্য 2018 সালের সমাপনী তথ্য নিয়ে করতে হবে। 2018 সালের সমাপনী তথ্য এই যে এইগুলি: মজুত পণ্য, নগদ তহবিল, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এইগুলি। আর এই ছক থেকে তিনটা আইটেম আসবে সমাপনী মূলধন নির্ণয়ের সময়। সেটা হচ্ছে যে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, এই দুটো হচ্ছে স্থায়ী সম্পদ, আর এই যে ব্যাংক ঋণ। তাহলে আমরা যখন সমাপনী মূলধন নির্ণয় করব তখন এই যে 31 তারিখের ডিসেম্বরের যে তথ্যগুলি আছে এগুলি নিয়ে করব। এই ছক থেকে মাত্র তিনটা আইটেম আসবে। সেটা হচ্ছে স্থায়ী সম্পদ দুইটা আছে, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, এই দুইটা, আর একটা হচ্ছে এই যে ঋণ। আচ্ছা, তো আমরা সমাধান করি। ক নম্বরের সমাপনী মূলধন নির্ণয় করব। এখন সমাপনী মূলধন নির্ণয়ের জন্য আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে এইখানে এই যে লিখে রাখলাম এগুলো দেখে দেখে আমরা এখন সমাধান করব। সমাপনী মূলধন প্রথমে এই যে নগদ তহবিল লিখবো। নগদ তহবিল প্রশ্নে দেওয়া ছিল, এই টাকাটা দেওয়া ছিল 30,000 টাকা। মজুদ পণ্য দেওয়া ছিল প্রশ্নে, প্রাপ্য হিসাব দেওয়া ছিল, আসবাবপত্র এই যে আসবাবপত্র টাকা দেওয়া আছে 60,000, অফিস সরঞ্জাম এই যে দেওয়া আছে। তাহলে কি হলো, নগদ তহবিল, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, আসবাবপত্র, সরঞ্জাম, এই করে যোগ করে আমরা এইখানে লিখব। মোট সম্পদ হলো 31শে ডিসেম্বর তারিখের। এইটার সাথে দায়সমূহ বিয়োগ করব, বাদ সমাপনী দায়সমূহ। সমাপনী দায়সমূহের মধ্যে প্রদেয় হিসাব আছে, আর ঋণ আছে, এই যে ঋণ। এই দুটো যোগ করে এখানে লিখব। অর্থাৎ দায় ছিল দুইটা, প্রদেয় হিসাব আর ঋণ। এবার এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে দায়। সম্পদ থেকে দায় বিয়োগ করে এখানে যে টাকাটা হবে সেটা হচ্ছে এই সমাপনী মূলধন। এইখানে আরেকটি বিষয় বলি, এই যে সমন্বয়ের 31শে ডিসেম্বর তারিখে যে তথ্যগুলি ছিল সেই তথ্যের আলোকে আমরা এগুলি প্রস্তুত করলাম। এই যে সম্পদ লিখেছি, দায় লিখেছি, তারপরে সম্পদ সমূহ যোগ করে এখানে লিখেছি, দায় সমূহ যোগ করে এখানে লিখেছি, সম্পদ থেকে দায় বিয়োগ করে সমাপনী মূলধন বের হয়েছে। এইভাবে আমরা সমাপনী মূলধন নির্ণয় করতে পারি। এবার আমরা এই যে উদ্দীপক এখানে নিয়ে এসে রেখেছি, টোটাল উদ্দীপকটা, উদ্দীপক দেখে দেখে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করবো এখানে। তো লাভ লোকসান বিবরণী প্রস্তুতের নিয়ম হচ্ছে প্রথমে সমাপনী মূলধন লিখবো একতরফা দাখিলা পদ্ধতিতে। সমাপনী মূলধন খতে বের করেছিলাম, ওই টাকাটা লিখব। এর সাথে যোগ হবে উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, এগুলি যোগ হয়, আর কোনো আয় থাকলে যোগ হয়। তো এই অঙ্কে কোনো আয় নাই, এই যে এখানে উত্তোলন আছে, লক্ষ্য করি। মালিক ব্যক্তিগত প্রয়োজনে 60,000 টাকা উত্তোলন করে, এবং সরি 60,000 টাকা না, এই যে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করে এবং 1500 টাকার পণ্য উত্তোলন করে। তো উত্তোলন দুইটা আছে, নগদ আর পণ্য। তো আমরা লিখবো উত্তোলন 5,000, আবার পণ্য উত্তোলন 1500, দুইটা উত্তোলন আছে। দুইটা উত্তোলন যোগ করে আমরা এই সমাপনী মূলধনের সাথে যোগ করে এখানে লিখতে পারি। এখান থেকে বিয়োগ লিখবো। বিয়োগের মধ্যে কি কি বসবে? একতরফা দাখিলা পদ্ধতিতে বিয়োগের মধ্যে প্রারম্ভিক মূলধন আসে, অতিরিক্ত মূলধন আসে, আর ঋণের সুদ সহ আরো খরচ থাকলে আসে। তো এই অঙ্কে খরচ নাই, এই অঙ্কে প্রারম্ভিক মূলধন আছে, এই যে দেয়া আছে 1,11,000 টাকা প্রারম্ভিক মূলধন।
প্রারম্ভিক মূলধন 1,11,000 টাকা আছে। আর অতিরিক্ত মূলধন এই যে প্রশ্নে বলা আছে, তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে 60,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসে, 60,000 টাকা অতিরিক্ত মূলধন। এবং আরেকটা আছে ঋণের সুদ, মূলধনের সুদ ধরতে বলেছিল, মূলধনের সুদ, ঋণের সুদ, এগুলো যোগ করে আমরা এখানে লিখব। এইবার এই যে এগুলো যোগ করে এটা থেকে এটা বিয়োগ হবে, এটা যোগ করে এখানে লিখছি, এটা থেকে এটা বিয়োগ হবে, বিয়োগ করে নিচে লিখবো। যেটা পাবো সেটা হচ্ছে নেট মুনাফা। এইভাবে আমরা এই বিশেষ করে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করতে পারি। এবার গ নাম্বারে যাব। গ নাম্বার কি বলেছিল লক্ষ্য করি। গ নাম্বারে বলেছে যে এই বৈষয়িক বিবৃতি প্রস্তুত করো, বৈষয়িক বিবরণী। তো বৈষয়িক বিবরণী করার জন্য আমাদের আবার ছক অঙ্কন করব। বৈষয়িক বিবরণী করতে হয় সমাপনী উদ্ধৃত নিয়ে, সমাপনী তথ্য নিয়ে, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই 3 ধরনের তথ্য নিয়ে। সমাপনী সম্পদ হচ্ছে যেগুলি প্রাপ্য হিসাব, মজুত পণ্য, নগদ তহবিল, এই 3টা, আর আসবাবপত্র, অফিস সরঞ্জাম আছে। আর সমাপনী দায়ের মধ্যে আছে এই যে ঋণ। তবে আরেকটা কথা বলি, এই যে আমরা ক নাম্বারে নির্ণয় করলাম না এই মূলধন তহবিল, সমাপনী মূলধন। তো সমাপনী মূলধন নির্ণয় করার সময় যে সম্পদগুলো নিয়ে এসেছিলাম সেই সম্পদগুলি এই আর্থিক অবস্থার বিবরণীতে বলবে, ওইটা দেখে করলেও হয়। ক নাম্বারে আমরা যেটি লিখেছিলাম, এই যে লক্ষ্য করি, প্রথমে নগদ লিখব, প্রাপ্য হিসাব নগদ আছে, এই যে সম্পত্তি সমূহ, নগদ তহবিল আছে কত টাকা, 30,000 টাকা লিখলাম। তারপরে মজুত পণ্য আছে 65,000 লিখবো, মজুত পণ্য সম্পদ। প্রাপ্য হিসাব আছে এই যে 72,000 টাকা লিখবো, মজুত পণ্য। তারপর আসবাবপত্র আছে, আসবাবপত্রের অবচয় নাই, আসবাবপত্র এখানে আছে। এই সব থেকে 2টা আসবে, আসবাবপত্র আর অফিস সরঞ্জাম, আর বাদ বাকিগুলো এখান থেকে আসবে, বিষয়টি খেয়াল রাখবো। অফিস সরঞ্জাম আছে 26,000 না কত টাকার জন্য অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের আবার এই আছে, অফিস সরঞ্জামের সাথে আরো 60,000 টাকার এয়ার কুলার ক্রয় করেছে। এই যে অফিস সরঞ্জাম ছিল কত, 26,000 টাকা, কিন্তু আবার একটা এয়ার কন্ডিশন মেশিন কিনেছে 60,000 টাকায়, তাহলে ওটাও কিন্তু অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। তো অফিস সরঞ্জামের সাথে এয়ার কুলার মেশিন বা এসি যোগ হলো, যোগ হয়ে 86,000 টাকা হলো। আর নাই, এবার এই সম্পদগুলো যোগ করব, যোগ করে মোট সম্পদ হলো। এটা হচ্ছে মোট সম্পদ পেলাম, অর্থাৎ সম্পদগুলো লিখলাম। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী 2টা অংশ, একটা হচ্ছে সম্পদ পাশ, আরেকটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব অংশ, তাই না? এখন দায় ও মালিকানা সত্ত্ব অংশ লিখবো। যাই, এই যে লক্ষ্য করি, প্রথমে দায় সমূহ লিখবো। দায় সমূহের মধ্যে প্রদেয় হিসাব আছে 32,000, এরপরে ঋণ আছে, ঋণে যে এখানে আছে ঋণ, তারপর ঋণের সুদ আছে, এগুলো যোগ করে আমরা এখানে লিখবো। এটা হচ্ছে আমাদের মোট দায়। 3টা দায় ছিল, প্রদেয় হিসাব, ঋণ আর ঋণের সুদ। এবার মালিকানা সত্ত্ব লিখবো। মালিকানা সত্ত্ব লেখার সময় প্রারম্ভিক মূলধন আগে লিখবো, এই 1,11,000 টাকা। ওইটার সাথে অতিরিক্ত মূলধন যোগ করব, এই যে নিয়ে এসছে 60,000 টাকা অতিরিক্ত মূলধন, এর সাথে যোগ করে নিচে লিখে যা হবে তার সাথে মূলধনের সুদ যোগ করব, মূলধনের সুদ। এই দুটো যোগ করে যা হবে তার সাথে আবার নিট মুনাফা যোগ, উত্তোলন বিয়োগ করব, যা হবে এখানে লিখবো। সেখান থেকে আবার নিট মুনাফা যোগ করে যা হবে সেটা শেষে লিখবো। ভালো করে লক্ষ্য করি, প্রথমে প্রারম্ভিক মূলধন এখানে যেটি দেয়া ছিল লিখেছি, ওর সাথে অতিরিক্ত মূলধন যোগ করেছি, মূলধনের সুদ যোগ করেছি, উত্তোলন বিয়োগ করেছি, নিট মুনাফা যোগ করেছি, যোগ বিয়োগ করে সব এই টাকাটা পেয়েছি। এইবার এইটা আর এইটা যোগ করে নিচে লিখব, এই টাকাটা হচ্ছে আমাদের মোট দায় এবং মালিকানা সত্ত্ব। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।